ফিরে এলাম বিরতির পর আর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আইপ্যাক সংঘাতে সুপ্রিম কোর্টে ইডি জোড়া মামলা। দ্বিতীয় মামলাটি ঘটনাস্থলে উপস্থিত থাকা 3 ইডি আধিকারিকের, মুখ্যমন্ত্রী সহ সরকারি আধিকারিক এবং পুলিশ অফিসারদের বিরুদ্ধে মামলা। তল্লাশির কাজ এবং তথ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের এবার ইডির। ঘটনাস্থলে উপস্থিত থাকা 3 ইডি আধিকারিকের মামলা, মুখ্যমন্ত্রী সহ সরকারি আধিকারিক এবং পুলিশ অফিসারদের বিরুদ্ধে মামলা। আমরা কথা বলবো নিউজ রুম থেকে, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, দা আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে এবার জোড়া মামলা দায়ের করলো ইডি, বিস্তারিত জানতে চাইবো। দেখো, সুপ্রিম কোর্টে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু তাদের মামলার থেকেই পরিষ্কারভাবে বোঝা যায়। দুটি মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে, একটি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে, আরেকটি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের 3 অফিসারকে নিয়ে আরেকটি মামলা দায়ের হয়েছে, যে 3 জনের কাছ থেকে নথি ছিনিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সেই 3 জন অফিসারের পক্ষ থেকে দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে মামলা। যদিও আজ সকালে প্রধান বিচারপতি এজলাসে বসার সঙ্গে সঙ্গে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করে মামলা দ্রুত শুনানির কোনো আবেদন জানানো হয়নি। ফলে যেটা মনে করা হচ্ছে যে আগামীকাল এই মামলাটি লিস্টিং করিয়ে শুনানির সম্ভাবনা রয়েছে, বা আজ সারা সেকেন্ড হাফে অর্থাৎ বেলা 2টোর পরে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে যদি দৃষ্টি আকর্ষণ করা হয় তাহলে আগামীকাল এই মামলার শুনানি হতে পারে। তবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে আবেদনে যে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে সেগুলি হলো, তারা আবেদনের প্রথমেই বলছে যে পশ্চিমবঙ্গে এক বিস্ময়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে আইনের রক্ষক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, যার মধ্যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ইডির কাজে বাধা দিচ্ছেন। পরিস্থিতি অস্বাভাবিক এবং দুর্ভাগ্যজনক, তাই আদালতের দ্বারস্থ হতে হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে। আবেদনে উল্লেখ করা হয়েছে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যে বহু রাজ্যে মানি লন্ডারিং অপরাধের তদন্ত করছে, তাদের অধীনে থাকা 2742.32 কোটি টাকার অপরাধের অবৈধ কয়লা খনি এবং থেকে কয়লা খনি থেকে যে সরকারি কোষাগারের যে অর্থ যে 9-6 হয়েছে, তারই তারা তদন্ত করছে। সেই তদন্ত করতে গিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট 20 কোটি টাকারও বেশি অপরাধের আর্থিক নথি প্রমাণ পাওয়ার পর প্রতীক জৈনের বাসভবনে তারা তল্লাশি শুরু করেন, এবং সেই তল্লাশি যখন চলছে সেই সময় বিস্ময়করভাবে সেখানে প্রবেশ করেন মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্য সচিব, পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতা পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার, অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীরা। তল্লাশির সময় তারা প্রবেশ করেন। তারা কেবল প্রবেশ করেননি, তারা কর্মকর্তা ইডির আধিকারিকদের ভয় দেখান বলে আবেদনে উল্লেখ করা রয়েছে। হুমকি দেওয়া শুরু করেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্মকর্তাদের, এবং তাদের কাছ থেকে যে সমস্ত ফাইল এবং তারা সিজড করেছিলেন বা ইলেকট্রনিক্স ডিভাইস, সেগুলি ছিনিয়ে নেওয়া হয় বলে তারা অভিযোগ করেছেন। এই অভিযোগের আবেদনের ভিত্তিতে তারা দাবি করেছেন যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যে ভারতীয় ন্যায় সংহিতা 2023 সালের আইন অনুযায়ী এই অপরাধগুলি গুরুতর অপরাধ। তার কারণ তারা বলছেন, পরিষ্কারভাবে আবেদনে উল্লেখ করেছেন, যে ধরনের ঘটনা ঘটেছে তারা যদি রাজ্য পুলিশের কাছে যদি কোনো এফআইআর করতে যেতেন তাহলে সেক্ষেত্রে তার তদন্ত সঠিকভাবে হতো না। তার কারণ এই পুলিশেরই পুলিশ মন্ত্রী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি ওই জায়গায় প্রবেশ করেছিলেন এবং উচ্চপদস্থ আধিকারিকরা গিয়েছিলেন। ফলে এমত অবস্থায় কোনো এফআইআর দায়ের করলে তার উপযুক্ত তদন্ত হবে না বলে তারা আবেদনপত্রে উল্লেখ করেছেন।
ভারতীয় ন্যায় সংহিতা আইনের বেশ কিছু ধারা তারা তুলে ধরেছেন আবেদনপত্রে। তাদের দাবি, ভারতীয় ন্যায় সংহিতা আইনের 49 ধারা অনুযায়ী প্ররোচনা, 61 ধারা অনুযায়ী অপরাধমূলক ষড়যন্ত্র, 121 ধারা অনুযায়ী সরকারি কর্মচারীকে বাধা দেওয়া, 126 ধারা অনুযায়ী অন্যায়ভাবে বাধা দেওয়া এবং 127 অন্যায়ভাবে আটক, 128 বলপ্রয়োগ, এছাড়া 132 সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দেওয়া এবং আক্রমণ বা বলপ্রয়োগ, 121 সরকারি কর্মচারীর কার্য সম্পাদনে বাধা দেওয়া সহ অনেক ধারার উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তারা এও উল্লেখ করেছেন যে এই পরিস্থিতি যখন তৈরি হয় সেই জন্য তারপরে তারা তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু কলকাতা হাইকোর্টে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যেখানে তারা দাবি করেছেন যে বিবাদী পক্ষের লোকেরা তারা একটা সিচুয়েশন তৈরি করে কোর্টের মধ্যে হই হট্টগোল শুরু করে, যা নাকি পরিবেশ শুনানির উপযুক্ত পরিবেশ ছিল না, তাই বিচারপতি মামলাটি মুলতুবি করে দেন। এই ধরনের বেশ কিছু অভিযোগ নিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং জোড়া মামলায় তারা দায়ের করেছে। শুধু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ডিপার্টমেন্টের পক্ষ থেকে নয়, যে সমস্ত আধিকারিকরা তল্লাশির সময় ছিলেন তাদের পক্ষ থেকেও অপর একটি মামলা দায়ের করা হয়েছে এবং তারা কীভাবে বাধাপ্রাপ্ত হয়েছিলেন, কি ঘটনা ঘটেছিল তাদের আবেদনেও এই বিষয়গুলি তুলে ধরা হয়েছে। যদিও এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মামলাটি দায়ের হয়েছে শুধুমাত্র সুপ্রিম কোর্টে, এখনো পর্যন্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়নি। তাই মনে করা হচ্ছে যে আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে, বা আজকেই যদি বেলা 2টোর পর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগজির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানি চান, সেক্ষেত্রে আদালতের ওপর নির্ভর করবে কবে শুনানি গ্রহণ করবে। পীযূষদা, রাজ্যের পক্ষ থেকে পাল্টা কি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত শুধুমাত্র রাজ্য সরকার এবং এই মামলায় সংযুক্ত যারা রয়েছেন তাদেরকে কপি সার্ভ করা হয়েছে। যেহেতু তুমি জানো যে সুপ্রিম কোর্টের রাজ্যের পক্ষ থেকে ক্যাভিয়েট করা ছিল, সুতরাং ক্যাভিয়েটের অর্থ হলো যদি কোনো ওই সংক্রান্ত মামলা দায়ের করতে হয় তাহলে যে পক্ষ ক্যাভিয়েট করেছে তাকে সেই মামলার নথি দেওয়ার পরই সেই নথির রিসিভিং কপি দেখিয়েই তবে মামলা দায়ের করতে হয়। এক্ষেত্রে যেহেতু মামলা ইতিমধ্যে দায়ের হয়ে গেছে, সেক্ষেত্রে সেটা পরিষ্কার যে রাজ্য সরকার ইতিমধ্যে ওই মামলার কপি পেয়েছে, কিন্তু যেহেতু মামলার শুনানি এখনো পর্যন্ত শুরু হয়নি তাই রাজ্যেও তাদের পদক্ষেপ কিন্তু শুনানির পর্যায়েই জানাবে এবং যেটা মনে করা হচ্ছে নিয়ম অনুযায়ী আদালতের কাছে রাজ্য দাবি করবে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যে দাবি করেছে তার প্রেক্ষিতে তারা আত্মপক্ষ সমর্থনে হলফনামা জমা দেবে, তার জন্য তারা সময়ের প্রার্থনা করবে, অথবা রাজ্যের পক্ষ থেকে দাবি করা হতে পারে যে ভারতবর্ষের যে আইনি স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার অনুযায়ী কলকাতা হাইকোর্টে যেহেতু মামলাটি এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে তাই এই মামলা সুপ্রিম কোর্টে কখনো গ্রহণযোগ্যতা নেই, এমনটাই দাবিও কিন্তু রাজ্যের পক্ষ থেকে করা হতে পারে বলে মনে করছে আইনজীবী মহল। ধন্যবাদ পীযূষদা। আর একবার জানিয়ে রাখবো, আইপ্যাক সংঘাতে সুপ্রিম কোর্টে ইডির জোড়া মামলা। দ্বিতীয় মামলাটি ঘটনাস্থলে উপস্থিত থাকা 3 ইডি আধিকারিকের। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল ইডি। যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী কলকাতার সিপির নাম। একটি মামলা ইডির তরফে দায়ের করা হয়েছে এবং অপর মামলাটি দায়ের করেছেন ইডির 3 আধিকারিক। দুই মামলাতেই রাজ্যের পাশাপাশি যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারের নাম। আইপ্যাক কাণ্ডে রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল ইডি।
আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। ফিরদৌস বাবু, আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করা হয়েছে এবং সেখানে যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রীর নাম, কলকাতার সিপি এবং রাজ্য পুলিশের ডিজির নাম। আপনার প্রতিক্রিয়া? অবাক হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইডি এখনো পর্যন্ত কেন ওই এভিডেন্স গুলো রিকালেক্ট করার বন্দোবস্ত করছে না। তার কারণ এভিডেন্স যে কোনো তদন্ত প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইডির উচিত ওই সমস্ত এভিডেন্স গুলো রিকালেক্ট করার জন্য অধিকতর সংখ্যায় ফোর্স নিয়ে এসে সেই এভিডেন্স গুলো যেখানে রাখা আছে সেখান থেকে কালেক্ট করা। দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ, নিশ্চিতভাবেই সাধারণভাবে একটি তদন্ত প্রক্রিয়া চলাকালীন, সার্চ চলাকালীন কেউ সেখানে ঢুকতে পারে না, সাধারণভাবেও কেন কোনোভাবেই ঢুকতে পারেন না। সেখানে ইডির উচিত ছিল প্রথমে বাধা দান করা, তারা বাধা দান করেননি। সেখানে তারা মুখ্যমন্ত্রীকে সেখানে পারমিট করেছেন, তারপরে সেখান থেকে এভিডেন্স নিয়ে যেতে পারমিট করেছেন উইদাউট এনি স্কাপলিং, উইদাউট এনি হিন্ড্রেন্স। মুখ্যমন্ত্রী চলে গেলেন। এই ক্ষেত্রে প্রশ্ন আসছে, ইডির আধিকারিকরা কেন এটা অ্যালাউ করলেন? ফলে নিশ্চিতভাবে যে সেখানে উপস্থিত যে সমস্ত আইপিএস আধিকারিকরা ছিলেন, পুলিশ আধিকারিকরা ছিলেন, তারা তাদের সামনে দুষ্কর্ম হতে দেখেও নিশ্চুপ ছিলেন। এটা যেমন অবাক করছে, সেরকম সমভাবে অবাক করছে ইডির আধিকারিকরাও কেন নিশ্চুপতার সঙ্গে এই সমস্ত দুষ্কর্ম করতে তারা কেন সহায়তা প্রদান করলেন। ফলে একদিকে যেমন এই সমস্ত আইপিএস আধিকারিক, পুলিশ আধিকারিক যারা ওই স্থলে উপস্থিত ছিলেন, তাদের বিরুদ্ধে যেমন এই নিশ্চিতভাবেই আইনগত প্রক্রিয়া হওয়া উচিত, সমভাবেই ইডির আধিকারিকদের বিরুদ্ধেও একইভাবে তাদের এই নিশ্চুপতা কারণ কি ছিল সেটাও কিন্তু একেবারেই তদন্তের আওতাধীন হওয়া উচিত বলে আমি মনে করি। নিশ্চিতভাবে এই তদন্তভার কলকাতা পুলিশ বা অন্যান্য রাজ্য পুলিশদের দ্বারা করা সম্ভব নয়। নিশ্চিতভাবে এই তদন্তভার অন্য কোনো সংস্থার হাতে যাওয়া উচিত এবং তাদের এই পুরো বিষয়টি দেখা উচিত। একদিকে যেমন পুলিশের উপস্থিতিতে এই দুষ্কর্ম, অপরদিকে ইডি অফিসারদের এই নিশ্চুপতার কারণ কি, উভয়ই কিন্তু তদন্তের আওতাধীন হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে। আইপ্যাক কাণ্ডে রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করলো ইডি। সোমবার একটি মামলা ইডির তরফে দায়ের করা হয়েছে, অপর মামলাটি দায়ের করেছেন ইডির 3 আধিকারিক এবং 2 মামলাতেই রাজ্যের পাশাপাশি যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা, কলকাতা পুলিশের ডিসি প্রিয়ব্রত রায় এবং সিবিআইকে। আইপ্যাক কাণ্ডে কলকাতা হাইকোর্টে মামলা করেছে ইডি। সেই মামলার শুনানি 14 জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। রাজ্য সরকারের আশঙ্কা ছিল যে ইডি ওই মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে এবং সেই কারণে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছিল রাজ্য, যাতে সেখানে ইডির বক্তব্য একতরফাভাবে শোনা না যায় এবং যদি ইডি মামলা করে তাহলে 2 পক্ষের বক্তব্য যেন শোনা হয়, সেই জন্য দাখিল করা হয়েছে ক্যাভিয়েট রাজ্য সরকারের পক্ষ থেকে। আইপ্যাক সংঘাতে সুপ্রিম কোর্টে ইডির জোড়া মামলা। দ্বিতীয় মামলাটি ঘটনাস্থলে উপস্থিত থাকা 3 ইডি আধিকারিকের, মুখ্যমন্ত্রী সহ সরকারি আধিকারিক এবং পুলিশ অফিসারদের বিরুদ্ধে মামলা। তল্লাশির কাজ এবং তথ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ইডির অফিসারদের পক্ষ থেকে।